গল্প হচ্ছে 4, 17 থেকে 23। মিথ্যার জালে মিন্টুর স্বীকৃতি অবলিক স্বীকারোক্তি। 17 থেকে 23 হচ্ছে আমরা স্বীকৃতি, নট কনফেশন। এটা হচ্ছে স্বীকৃতি। মিথ্যার জালে মিন্টুর স্বীকৃতিটা কি আমরা দেখি আজকে। মিথ্যার জালে মিন্টু কি স্বীকৃতি, তার কোন জালে পড়ে যায় সে। মিথ্যার জালে মিন্টুর স্বীকৃতিটা হচ্ছে, আর স্বীকৃতি ইংরেজি হচ্ছে আমরা জানি অ্যাডমিশন। এখানে একটু বলে নিই আপনাদের শুরু থেকে। এই পর্বে আমরা যখন দেখবো স্বীকারোক্তি মূল বক্তব্য, এখানে আমরা সবসময় স্বীকৃতি অ্যাডমিশনটাকে স্বীকৃতি নিব, এবং কনফেশনটা হচ্ছে অপরাধের স্বীকারোক্তি, যেখানে হচ্ছে 24 থেকে 30 পর্যন্ত ইনক্লুড। এই কিন্তু স্বীকৃতি এবং স্বীকারোক্তি কিন্তু এক নয়, আমরা সবসময় স্বীকৃতি এবং স্বীকারোক্তি পার্থক্য করেছি। যেহেতু এখানে আমরা কনফেশন বা স্বীকারোক্তি আলোচনা শুরু হবে সেটা 24 থেকে আমরা জানি। এখানে তাই অ্যাডমিশন অর্থে স্বীকৃতি বোঝানো হয়েছে, অপরাধের কনফেশন নয়। তাহলে আমরা জাস্ট স্বীকৃতিটার ক্ষেত্রে এখানে আমাদের যে চরিত্রে আমরা সবসময় দেখে আসছি, বিচারক হাকিম ঠিকই রয়েছে, আইনজীবী নীলা, সবার উপরে চলে গেছে ইন্সপেক্টর রফিক, গোয়েন্দা জসিম, মিন্টু, সেলিম, করিম চাচা। এখানে সেলিম নতুন আসছে, না সেলিম আমরা আগে পেয়েছি, করিম চাচা একজন আসছে, জমির মালিক করিম চাচা, খুবই একজন সুনামধন্য ব্যক্তি। করিম চাচা খুব সিনিয়র। এখানে টিয়া পাখি আপনারা জানেন যে ধারা নিয়ে আসে, আর বানর বাবুল তো আগেরই রয়েছে। এই চরিত্রে আমরা প্রথম দৃশ্যে দেখবো জমি নিয়ে বিরোধ শুরু হয়ে গেছে। শুরুতে প্রথম দৃশ্যে আমরা একটু বড় করে দিই লেখাটা, যে জমি নিয়ে বিরোধ শুরু হয়েছে কার সাথে, মিন্টু এবং করিম চাচার মধ্যে জমি নিয়ে মামলা হয়েছে আদালতে। এখন করিম চাচা বলতেছে মিন্টু, করিম চাচা বলেন মিন্টু নিজেই একদিন বলছিল যে জমিটা আসলে চাচার। তাহলে মিন্টু ও করিম চাচার মধ্যে জমি নিয়ে মামলা হয়েছে, কিন্তু করিম চাচা বললে যে মিন্টু নিজে একদিন বলছিল জমিটা আসলেই চাচার। তার মানে সে কিন্তু স্বীকৃতি দিয়ে দিল, কে দিল, মিন্টু নিজেই দিল কার, চাচার। মিন্টু সঙ্গে সঙ্গে বলল আমি শুধু আমি তো শুধু কথার কথা বলেছিলাম। মিন্টু সঙ্গে সঙ্গে বলতেছে যে বেটা আমি তো, সে তো একদিন বল জমিটি তো আসলে চাচার, কিন্তু মিন্টুর সঙ্গে বলতেছে আমি তো শুধু কথার কথা বলেছিলাম। এটা এই যে এখানে টিয়া পাখি উড়ে এসে বলতেছে, এখানে আর শুরু হয়ে যাচ্ছে দুইজনের গল্পটাই হচ্ছে, একজনের শুরু হচ্ছে অ্যাডমিশন। তাহলে আমরা যদি আইনে যেটা দেখছি, আমাদের অ্যাডমিশনটা কি বা অ্যাডমিশন সংক্রান্ত 17 ধারা আমরা যেটা আলোচনা করেছিলাম, সেটা কি বলা ছিল, স্বীকৃতিটা বলা ছিল যে অ্যাডমিশন হলো এমন একটা বক্তব্য, মৌখিক বা লিখিত বা ইলেকট্রনিক। এখন ইলেকট্রনিক যুগ হয়েছে এখানে, তাই নয় কি? তাহলে আমরা অ্যাডমিশন বা স্বীকৃতি হলো এমন একটা বক্তব্য যেখানে মৌখিক বা লিখিত বা ইলেকট্রনিক, যা মামলার কোনো গুরুত্বপূর্ণ বিষয়, মামলার কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ইঙ্গিত ইঙ্গিত অনুমান সৃষ্টি করে। একটা ইঙ্গিত করতে পারে, অনুমান সৃষ্টি করে, যে পক্ষের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে তার অবস্থানকে দুর্বল করতে পারে। যে পক্ষের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে তার অবস্থানকে দুর্বল করতে পারে। তো মৌখিক বা স্বীকৃতিকে বুঝে, আমরা যেটা বুঝি, যেটা পরীক্ষায় আমরা বা সিদ্ধান্ত সূচনা করি, আমরা যেটা মেন বই যেটা পারবো, কোনো মৌখিক বা লিখিত, এটা মৌখিক লিখিত ইলেকট্রনিক, যে মামলার কোনো গুরুত্বপূর্ণ বিষয় কোনো সিদ্ধান্ত আচ্ছা, একটু সূচনা পানি করে। দাও। বুঝি নাই? আচ্ছা, তাহলে বাইরের কথা সংলাপটা বুঝতে কি? অন্য কথা। তাহলে সংলাপটা কি? বিচারক বিচারক বলতেছে তুমি নিজেই বলো জমি করিম চাচার, তাহলে এডমিশন হতে পারে। তাহলে বিচারক বল তুমি নিজেই বলো, না বিচারক বলো তুমি নিজেই বলো জমি করিম চাচার, তাহলে এটি একটি অ্যাডমিশন হতে পারে, স্বীকৃত হতে পারে। মিন্টু, এক কথা, এক কথা এত বড় প্রমাণ। মিন্টু বলতেছে এই আমি একটা কথা বলবো যে এটা চাচার জমি, এটাই কি স্বীকৃতিটাই কি এটা একটা সিদ্ধান্ত, দিস ইজ ডিসিশন। আমরা কিন্তু উপরে পড়ছি, স্বীকৃতির সংজ্ঞায় পড়েছি, পড়ছি না? এটাই বলছে। মিন্টু বলতেছে আমার যে এই কথাটা এত বড় প্রমাণ, মনে রাখতে হবে যে 17 নিজের মুখের কথা নিজের পক্ষেও বিপক্ষেও যেতে পারে। যে আমি যে একটা কথা বললাম যে এই কথা এত বড় প্রমাণ, সেই ক্ষেত্রে দ্বিতীয় দৃশ্যতে এসে মনোযোগ দেন, মনোযোগ দেন সবাই। মিন্টু বলল আমি কিছু বলিনি, বলতেছে দেখেন, ডিক্লাইন করতেছে আমি কিছু বলিনি। তখন আইনজীবী নীলা বলেন, আইনজীবী দাঁড়া করাইছে মামলার ক্ষেত্রে, তুমি না বললো তোমার আইনজীবী, তুমি না বললো তোমার আইনজীবী, মনোযোগ দেন, তুমি যদি না বললেও তোমার আইনজীবী, বৈধ প্রতিনিধি, ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট যদি তোমার পক্ষে কোনো বক্তব্য দেয়, সেটিও অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। আই রিপিট, বলতেছে আমি কিছু বলি নাই, তবে আইনজীবী নীলা বলতেছে তুমি না বললেও তোমার আইনজীবী, তোমার বৈধ প্রতিনিধি, ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট যদি তোমার পক্ষে যদি কোনো কেউ বক্তব্য দেয়, সেটি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তার মানে কি, তার পক্ষে কেউ যদি বক্তব্য দেয় সেটা কি? টিয়া পাখি বলতেছে সেটা কত ধারা আমরা যেটা দেখলাম, যেটা আমরা পক্ষ প্রতিনিধি স্বার্থ সংশ্লিষ্ট আমরা পড়েছিলাম না, সেটা হচ্ছে 18 ধারা। তাহলে কি অ্যাডমিশন করতে পারে কে কে? স্বীকৃতিকে কে করতে পারে? মামলার পক্ষ, মনোযোগ দেন, মামলা তার অনুমোদিত প্রতিনিধি বা এজেন্ট, প্রতিনিধি মামলা সংশ্লিষ্ট ব্যক্তি,
যে ব্যক্তির মাধ্যমে স্বার্থ পার্সন ফ্রম হো ইন্টারেস্ট ইন ডিপ্রাইভ বিষয়ে স্বার্থ ব্যক্তি নির্দিষ্ট পরিস্থিতিতে এই যে অ্যাডমিশন কে কে করতে পারে মামলার পক্ষ, তার অনুমোদিত ব্যক্তি, প্রতিনিধিত্বমূলক মামলা সংশ্লিষ্ট ব্যক্তি, যে ব্যক্তি স্বার্থ এসেছে, অথবা স্বার্থ সংশ্লিষ্ট নির্দিষ্ট পরিস্থিতিতে। তাহলে আমরা কি দেখলাম? 18 এক পক্ষ 8 প্রতিনিধি। 18তে আমরা দেখলাম এক পক্ষ, কিন্তু আটটি প্রতিনিধিত্ব করতেছে। অর্থাৎ শুধু নিজে নয়, আমি শুধু নিজে নয়, আইন যাদের অনুমতি দিয়েছে তাদের বক্তব্য গুরুত্বপূর্ণ হতে পারে। বুঝতে পারছেন? আমি শুধু নিজে, আমার প্রতিনিধিত্বরাও যারা যারা যাদের আদালত অনুমতি দিয়েছে তাদের বক্তব্য কি হতে পারে? অ্যাডমিশনটা স্বীকৃতি হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। মনোযোগ দেন 18 দ্বারা। তৃতীয় দৃশ্য, আপনাদের যেখানে সমস্যা হয় এখান থেকে দেখেন, 18 থেকে দেখেন, এখানে আপনাদের অনেক সমস্যা হয়, এখন ক্লিয়ার হওয়ার কথা। তৃতীয় দৃশ্য, গ্রামে মুরব্বীদের কথা। ওই যে একজন মুরব্বী আসছিল, আমরা যেটা নিয়ে আসছি, মুরব্বীদের কথা। গ্রামে অনেক মুরব্বীদের থাকে। গ্রামের প্রধান বলেন, আমি বহু বছর ধরে এই জমির তত্ত্বাবধায়ক। একজন গ্রাম প্রধান বলতেছে, গ্রামের প্রধান বলতেছে, এই জমির তত্ত্বাবধায়ক আমি। দুই পক্ষই তার অবস্থান স্বীকার করেছিল, দুই পক্ষই তার অবস্থান স্বীকার করতেছিল যে গ্রাম, হ্যাঁ এই জমির তত্ত্বাবধায়ক আমি। বিচারক বলেন, তাহলে তার বক্তব্য গুরুত্ব না হতে পারে। মনোযোগ দেন, যে গ্রাম প্রধান বলতেছে যে আমি বহু বছর ধরে এই জমি তত্ত্বাবধায়ক, বলতেছে এই জমি তত্ত্বাবধায়ক আমি। তাহলে দুই পক্ষই তার অবস্থান স্বীকার করছিল, যে দুই পক্ষই তার স্বীকার করে নিল যে হ্যাঁ ঠিক আছে। বিচারক বলেন, তাহলে তার বক্তব্য গুরুত্বপূর্ণ। এই যে তার জমি তত্ত্বাবধায়কের ক্ষেত্রে তার কি গুরুত্ব না হতে পারে, তাহলে এটা হবে 19। এটাই হচ্ছে টিয়া পাখি বলতেছে যে ধারার ক্ষেত্রে সেটা হচ্ছে 19 ধারা। অর্থাৎ 19 ধারা কি বলছে? যার অবস্থান, পজিশন প্রমাণ করা মামলার জন্য প্রয়োজন, এই তার স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে। আই রিপিট, যার অবস্থান, যার শুধু জাস্ট অবস্থানটা প্রমাণ করা, আর কোনো কিছু না, মামলার প্রমাণ করা প্রয়োজন, তার স্বীকৃতি, যে আমি এই পুরো জমির এই দায়িত্বে আমি ছিলাম। মানে গ্রাম প্রধান, গ্রামের মুরব্বীরাও যদি বলে এই কথাটা, তাহলে তার অবস্থান প্রমাণ করার জন্য এই স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে। আপনার মেইন বইয়ের উদাহরণটা দেখে দিবেন একটু, এটার সাথে মিলায়। 19, গুরুত্বপূর্ণ অবস্থানের মানুষ। গুরুত্বপূর্ণ অবস্থানের মানুষ, মনোযোগ দেন। তাহলে আমরা দেখলাম গুরুত্বপূর্ণ যদি অবস্থান থাকে কারো, সেটা 19 ধারা পেলাম। চতুর্থ দৃশ্য, যাকে জিজ্ঞেস করবে তার তার কথাই মানবো। চতুর্থ দৃশ্য দেখেন, চতুর্থ দৃশ্য বলছে যাকে জিজ্ঞেস করবে, এটা একটা হেডলাইন, যে তার কথা আমি মানবো। এখন রফিক আছে, রফিকরে বললাম যে রফিকরে আমি দায়িত্বে আছে, রফিকরে জিজ্ঞেস করে, আমি ও যা বলবে তাই। অত মিন্টু বলতেছে, আমাদের গ্রামের জরিপ কর্মকর্তা যা বলবেন আমি তাই মেনে, গ্রামের যে জরিপ আছে, জরিপ কর্মকর্তা রয়েছে, বলতেছে মিন্টু বলতে, আমাদের গ্রামে জরিপ কর্মকর্তা রয়েছে, আমি তাই মেনে নিব। কি জরিপ কর্মকর্তা বলেন? এই জমি করিম চাচার। দেখেন, মিন্টু যে স্বীকৃতিটা দিল, মিন্টু তো প্রথমেই স্বীকৃতি ছিল 17 দ্বারা, যেটা আমরা পাইলাম, যেখানে বলছে এই জমি কিন্তু করিম চাচারি। তাই আদালত বলতেছে কি, আপনি যে এই স্বীকৃতিটা দিলেন, এই স্বীকৃতিটা কি হবে? আপনার অ্যাডমিশন হিসেবে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে প্রমাণ। তো এখানে এসে মিন্টু বলতেছে, গ্রামের একজন রয়েছে জরিপ কর্মকর্তা, উনি যদি বলে, যা বলবো আমি তাই মেনে নেবো, তাহলে ঠিক আছে। জরিপ কর্মকর্তা ডেকে নিয়ে আসছে, জমি বলতেছে করিম চাচার, মিন্টু চুপ, মিন্টু ইজ ডাউন। মিন্টু ধরা খাইলো নাকি? মিন্টু কিন্তু, সে বলছে আপনি যাকে জিজ্ঞেস করবেন আমি তার কথাই মানবো। এটা কত ধারা? 20 ধারা। এটাই হচ্ছে 20 ধারা। অর্থাৎ যদি কোনো পক্ষ স্পষ্টভাবে অন্য একজনের মতামত ব্যক্তকে গ্রহণযোগ্য বলে উল্লেখ করে, তাই সেই ব্যক্তি অ্যাডমিশন প্রাসঙ্গ হতে পারে। আপনার মেন বই পড়ে দেখেন, যে যে কোনো পক্ষ স্পষ্টভাবে একজনের মতামত বক্তব্য দেওয়ার জন্য বক্তব্যকে গ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়, যে সে সে জানে, তার সে যা বলবে তাই, তাহলে তার স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে। তাহলে মিন্টু কিন্তু তার সে এতদিন ভূ দখল করে জমি খাইছে, এখন আর সে চালাতে পারতেছে না, কারণ জমি জরিপি বলে দিচ্ছে এই জমি হলো তার, কারণ সে তো জানে, সে এলাকার, সে যা বলবে তাই, কারণ সে তো জমি মাপামাপি করে। তাহলে 20, তুমি যাকে মানবে তার কথা মানতে হবে। এটা হচ্ছে 20 ধারার হচ্ছে মূল কথা। তুমি যাকে মানবে তার কথা মানতে হবে। মনোযোগ দিয়ে, তুমি যাকে মানবে তার কথা মানতে হবে, এটা হলো 20 সাক্ষ্য আইনের। পঞ্চম দৃশ্য, পঞ্চম দৃশ্য, নিজের কথায় ফাঁদ। নিজের কথায় ফাঁদ, মনোযোগ দেন। নিজের কথায় ফাঁদ, আমরা আলোচনা করছিলাম, নিজের কথায় ফাঁদ পাততেছেন, নিজের কথার ভিতরে ফাঁদ। আদালতে মিন্টুর পুরনো চিঠি আনা হলো। আদালতে ওই যে প্রথম দিকে পড়েছিলাম আমরা, আদালতে অনেকগুলো চিঠি নিয়ে আসছে, একটা চিঠি নিয়ে আসছে, একটা চিঠি অনেক বক্তব্য রয়েছে। আদালত বলতেছে না, আমি সব বক্তব্য নিব না, যেটা বিচার্য বিষয় পাশান বিষয়ে যায় সেটাই নিব, অন্য কোনো গল্প আমি শুনতে চাই না। আদালতে মিন্টুর পুরনো চিঠি আনা হলো। চিঠিতে লেখা হলো, চাচা আপনার জমিতে আমি চাষ করেছি। চিঠিতে লেখা আছে, চাচা দেখেন, মনোযোগ দেন,
চিঠিতে লেখা আছে স্পষ্ট করে যে চাচারা চিঠি দিচ্ছে, চাচা আপনার জমিতে আমি চাষ করেছি, আরো কিছু লাগে? এই মিন্টু যে বললো যে মামলা করছে, মিন্টু তার চাচা মামলা করছে জমি দিবে না, দখল করে আছে, অলরেডি তো অ্যাডমিশনে সে তো হারিয়ে গেল। কিন্তু আরেকটা আদালতে যখন চিঠি লেখা আছে ডকুমেন্টারি যে চাচা আপনার জমিতে আমি চাষ করেছি, মিন্টু বললো ওটা আমার পুরনো কথা। বিচারক বললেন নিজের অ্যাডমিশন সাধারণ তোমার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। ক্লিয়ার? 21 দ্বারা ক্লিয়ার। যেখানে আমরা যে 32-এর একের সাথে কানেক্টেড, তখন ভিতরে একটা উদাহরণ পরীক্ষা আসছিল, চিঠি লেখা চিঠি এরকম একটা রাঙামাটি কি যেন একটা কি চট্টগ্রামের লেখা চিঠি এরকম একটা উদাহরণ ছিল। তাহলে নিজের অ্যাডমিশন সাধারণ তোমার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। যে এটা তো পুরনো কথা, পুরনো কথা হলে তো তোমার বিরুদ্ধে যাচ্ছে, এখন তুমি তো লেখছো চাচা তোমার এই জমি আপনার জমিতে আমি চাষ করতেছি। টিয়া পাখি বললো এটা 21 ধারা। 21 ধারা কি অ্যাডমিশন সাধারণ যিনি করেছেন তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। আই রিপিট, যিনি স্বীকৃতি দিয়েছেন, স্বীকৃতি করেছেন, তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য 21 ধারা। অর্থাৎ তবে কিছু ব্যতিক্রম রয়েছে যেখানে অ্যাডমিশন নিজের পক্ষ ব্যবহার করা যেতে পারে আইনি নির্ধারিত বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে। তাহলে 21 নিজের কথা নিজের দায়। ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ দৃশ্য 6 নম্বর দৃশ্যতে আমরা কি দেখবো? হারিয়ে যাওয়া দলিল। হারিয়ে যাওয়া দলিলটা কি দেখবো? মিন্টু বলল আমি মুখে বলেছি ওই দলিল লেখা ছিল জমি তোমার। মিন্টু বলতেছে আমি মুখে বলেছি ওই দলিলে লেখা ছিল জমি আমার। মুখে মুখে বলতেছে যে ওই দলিলে লেখা ছিল জমি আমার। আইনজীবী নীলা বললেন দলিল আছে? বলতেছে আমি মুখে বলেছি ওই দলিল লেখা ছিল জমি আমার। বলতেছে আইনজীবী বলতেছে দলিল আছে? মিন্টু বলল না। বিচারক বললেন শুধু মুখেই বললেই হবে না, অর্থাৎ মৌখিক যে আপনি স্বীকৃতি দিবেন সেটা গ্রহণযোগ্য না। তুমি দলিল যদি থাকে, মৌখিক স্বীকৃতি যদি আপনি দেন, যে দলিল যদি ছাড়া যদি লিখিত কোনো দলিল থাকে, মৌখিক স্বীকৃতি কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হবে না। তাহলে শুধু মুখে বললে হবে না, দলিল হাজির করতে হবে। টিয়া পাখি বলে এটা 22 ধারা। 22 ধারা কি বলছে? কোন দলিলের বিষয়বস্তু মৌখিক অ্যাডমিশন প্রাসঙ্গিক নয় যদি না এমন পরিস্থিতি থাকে যেখানে মৌখিক প্রমাণ গ্রহণযোগ্য। বুঝতে পারছেন? যদি দলিল না থাকে সেখানে আপনি মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারবেন, কিন্তু যদি দলিল থাকে সেখানে মৌখিক সাক্ষ্য কোনো গ্রহণযোগ্য নয়। তাহলে দলিলের কথা দলিল দেখাও, দলিলের কথা দলিল দিয়ে প্রমাণ করতে হয় আমরা জানি। 22 ধারা যেটা হচ্ছে দলিল কথা দলিল দেখাও, দলিলের কথা হচ্ছে দলিল দেখাও, এটা হলো 22। সপ্তম দৃশ্য, সপ্তম দৃশ্য দেওয়ানি মামলার সমঝোতার বৈঠক। মনোযোগ দেন, দেওয়ানি মামলার ক্ষেত্রে সমঝোতা কি হয়, কিভাবে হয়? দুই পক্ষ আদালতের বাইরে সমঝোতা চেষ্টা করতেছিল। দেওয়ানি মামলার ক্ষেত্রে সমঝোতার বৈঠক করছে তারা, দুই পক্ষ আদালতের বাইরে গিয়ে তার সমঝোতার বৈঠক করছে। মিন্টু বলল মামলার মিটে গেলে আমি কিছু টাকা দিতে রাজি আছি। বলতেছে মামলায় সে আবার কত কিছু করলো। মিন্টু এই চাচার মামলাটা নিয়ে দেখেন, যে মামলা মিটে গেলে আমি কিছু টাকা দিতে রাজি, পরে সমঝোতা ভেঙে গেল। দিতে রাজি এই কথা গিয়ে সমঝোতা ভেঙে গেছে। করিম চাচা বললেন ওই কথায় আদালতে বলবো, এই কথায় আদালতে বলবো তুমি মামলার জন্য টাকা পয়সা দিচ্ছ। বিচারক বললেন সব সময় তা করা যাবে না, সব সময় তা করা যাবে না। আদালতে যাই বলে দিচ্ছে যে না এটা সবসময় করতে পারবে। টিয়া পাখি বললো যে এটা হচ্ছে কত ধারা? সাক্ষ্য নিতে এই ধারা। দেওয়ানি মামলা সমঝোতার উদ্দেশ্য স্পষ্ট প্রচ্ছন্ন শর্তে গোপনীয় করা, এটা প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। কখনোই সমঝোতার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, অর্থাৎ স্বীকৃতির ক্ষেত্রে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ সমঝোতা হচ্ছে টেবিলের কথা, টেবিলেই থাক। বলে সমঝোতা আপনি বাইরে করুন, বাইরে করেন, কিন্তু আদালতের সমঝোতা চলবে না। আপনি দলিল উপস্থাপন দলিল দিয়ে প্রমাণ করতে হবে। বিচারক আদালতের রায় দিল কি? বিচারক বলেন আজ আমরা যা শিখলাম, এখানে আদালতে রায় দিলেন যে অ্যাডমিশন কি, স্বীকৃতি কি 17 ধারা, কে কে অ্যাডমিশন দিতে পারে আমরা দেখলাম 18, কার অ্যাডমিশন গুরুত্বপূর্ণ 19, নিজের অ্যাডমিশন কখন নিজের বিরুদ্ধে যায় যেটা কত দেখলাম 21, দলিলের বিষয়বস্তু শুধু মুখের কথা যথেষ্ট নয় সেটা দেখলাম কত 22, আর সমঝোতার আলোচনায় গোপনীয়তা কেন আইন রক্ষা করে সেটা হচ্ছে দেখলাম আমরা 23। আর এখানে আরেকটা টিয়া পাখির একটা ছড়া লেখছে যে 17 নিজের কথার দাম নিজের, 18 পক্ষ এজেন্টের সমান, 19 অবস্থানের মান, 20 যাকে মানো তার তার জ্ঞান তাকে ধরো, 21 নিজের কথা নিজের ফাঁদ, 22 দলিল চায় মুখের কথা নয়, দলিল চায় 22 অবশ্য দলিল উপস্থাপন করতে হবে, 23 সমঝোতার কথা গোপন, সেটা টেবিলের কথা টেবিলে থাক, সমঝোতার বাইরে, কিন্তু আদালতে চলবে না। আইন রাখে তার সম্মান, দরকার নাই। তাহলে আমরা অ্যাডমিশনের সংজ্ঞা দেখলাম, যেটা 17, 18 কারা কারা অ্যাডমিশন দিতে পারে, যার অবস্থান প্রমাণ করা দরকার তার অ্যাডমিশন, 20 যার পক্ষ নিজে কর্তৃত্ব অ্যাডমিশন, 21 হচ্ছে সাধারণত যিনি করেছেন তার বিরুদ্ধে প্রমাণ, 22 হচ্ছে দলিলের বিষয়বস্তু নিয়ে মৌখিক যথেষ্ট নয়, 23 হচ্ছে সমাধানের উদ্দেশ্য গোপন, সাধারণ উদ্দেশ্য প্রমাণযোগ্য নয়, সেটা হচ্ছে সমঝোতা আদালতের কথা নয়। তাহলে এখানে মোটামুটি আমরা 17 থেকে 23 কিন্তু ধারাবাহিকভাবে আমরা শিখে নিলাম। 17 হচ্ছে নিজের মুখের কথা, 18 হচ্ছে পক্ষ প্রতিনিধি, 19 হচ্ছে গুরুত্বপূর্ণ অবস্থান, 20 হচ্ছে যাকে মানো তার কথা মানো, 21 হচ্ছে নিজের কথা নিজের দায়, 22 হচ্ছে দলিলের কথা দলিল দিয়ে দেখাও, 23 হচ্ছে সমঝোতার কথা আদালতে নয়, সমঝোতার কথা আদালতে করা যাবে না। এই ছিল আমরা চতুর্থ গল্প। আমরা তাহলে 17 থেকে 23 পর্যন্ত উপস্থাপন করলাম। এখন একজন বলেন